আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাগণ, আপনারা কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি গল্প শোনাতে চাই, যেটি বাস্তব ঘটনা অবলম্বনে লেখা। তবে লেখিকা তার গল্পটি সাজানোর উদ্দেশ্যে কিছুটা মন গড়া কাহিনী যোগ করেছেন। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পটি হচ্ছে থ্রিলার গল্প। হঠাৎই কিছু ভাঙার আওয়াজে তানিয়ার ঘুম ভেঙে যায়। রাত্রি তখন অনেক হয়েছে। ঘড়ির দিকে নজর পড়তেই দেখলো 12টা 15 ছুঁই ছুঁই। চারপাশে চোখ বুলিয়ে কিছু একটা খুঁজছে সে। বিছানায় তার প্রাণ প্রিয় স্বামী সুমিল নিদ্রামগ্ন। তার পাশেই ছোট্ট টেবিলের উপর সযত্নে রাখা গ্লাসটি পড়ে ভেঙে গিয়েছে। জানালা বন্ধ থাকার পরও কী করে গ্লাসটি নিচে পড়লো তা ভেবে পাচ্ছে না তানিয়া। ভয়াতুর চোখে ঠায় দাঁড়িয়ে আছে ভাঙা গ্লাসের টুকরোগুলোর দিকে। সহসা জানালা খুলে যাওয়ার আওয়াজ শোনা যায়। চমকে পিছনে ঘুরে তাকায় তানিয়া। কি হচ্ছে আমার সাথে? কেন এমন হচ্ছে? নিজের সাথেই নিঃশব্দে কথা বলে নিয়ে যখনই পাশে তাকালো, একটা ভয়ঙ্কর চেহারা সামনে এসে বিকট অট্টহাসি দিয়ে মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল। তানিয়া নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। কান্না এবং ভয় জড়িত কণ্ঠে ডেকে উঠে বলল, সুমেল, আমি আমি আবারও তাকে দেখেছি। সুমেল তানিয়ার গালে আলতো হাতের স্পর্শ বুলিয়ে দিতেই তানিয়া কিছুটা স্বাভাবিক হলো। তানিয়ার কান্না ভেজা চোখে তাকিয়ে বলল, তুমি শুধুই ভয় পাচ্ছ তানিয়া। আমি আছি তো তোমার পাশে, কোনো ভয় নেই। এসো, আমার বুকে মাথা রেখে ঘুমাও। কিন্তু আমি প্রতিনিয়তই এমন ঘটনার সম্মুখীন হচ্ছি। এভাবে আর কতদিন? চলো না, আমরা ঢাকা ফিরে যাই। এভাবে বলে না তানিয়া, মাত্র তো 2 দিন হলো এসেছি। কাল তোমার একমাত্র ভাইয়ের ঘায়ে হলুদ। আর এভাবে এখন চলে গেলে আব্বা আম্মা কী মনে করবেন? কিন্তু কোনো কিন্তু না। তোমার দুঃস্বপ্নগুলো ভুলে এবার আমার দিকে একটু নজর দাও তো। এসো, তোমার মাথায় হাত বুলিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দিই। তোমাকে আমি বড্ড ভালোবাসি সুমেল। তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। আমি যে তোমার মায়ায় আটকে গেছি মায়াবিনী। তোমাকে কি করে ছেড়ে যাই? যতই ভালোবাসি আমার মনে হয় সেটা কম হয়ে যাচ্ছে। তোমাকে আমি দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ভালোবাসি মায়াবিনী। সকাল সকাল বাড়ি ভর্তি মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। বাড়ির একমাত্র ছেলের হলুদ সন্ধ্যা আজ। সবাই যার যার মতো কাজে ব্যস্ত। টুকটুকি আর হ্যাপি ব্যস্ত হয়ে পড়েছে গায়ে হলুদের ব্যানার বানানোয়। খুব যত্ন করে গাঁদা ফুল দিয়ে ব্যানারে ফুটিয়ে তুলেছে আজ মেহেদির হলুদ সন্ধ্যা। বাক্যটুকু খন্দকার ভিলা, বিশাল ডুপ্লেক্স এই বাড়িটিতে থাকেন শুধু মেহেদির বাবা আর সে, মা আর সে। গ্রামের বাড়ি পাবনাতে নির্মিত বাড়িটির মেইন গেটের সামনে দাঁড়ালে যে কারো চোখ জোড়াতে বাধ্য। অসাধারণ বাড়িটির কারুকার্য ইঙ্গিত করে এটি কোনো রাজপ্রাসাদ থেকে কম কিছু নয়। শুধু পার্থক্য একটাই, রাজপ্রাসাদের মতো উঁচু করে নির্মিত নয়। শুধু পার্থক্য একটাই, রাজপ্রাসাদের মতো উঁচু করে নির্মিত নয় বাড়িটি। বাড়িটি তৈরি করেছে এবারের একমাত্র পুত্র মাহমুদুল আবেদিন মেহেদি, যা তার চরম শৌখিনতার বার্তা বহন করে। নেহাতি ডাক্তার হওয়ার সুবাদে বুয়েটের বন্ধুর নকশা অনুযায়ী বাড়িটি নির্মাণ করে মেহেদি। বাড়িটার মেইন গেট অতিক্রম করেই অন্দরে ঢোকার রাস্তাটিও পাকা করা। আর রাস্তার দুপাশে রয়েছে মনোমুগ্ধকর ফুলের গাছ। বাড়িটির সদর দরজা পেরোলেই চোখে পড়বে চারপাশে সুসজ্জিত কারুকার্যে মোড়ানো দালান, যেখানে গুটি কয়েক ঘর এবং বিশাল রান্নাঘর, আর মাঝখানে ফাঁকা জায়গা যেখানে লাল রঙের ঢালাইয়ের ওপর আলপনা আঁকা। একরকম উঠোনই বলা চলে। সেই উঠোনে দাঁড়িয়ে উপরের দিকে তাকাতেই নিহাদুল দেখতে পেল তানিয়া আর মেহেদি দুজনে মুখোমুখি বসে আছে বারান্দায়। উপর থেকে ওরাও নিহাদুলকে দেখে উপরে উঠে আসতে বলল। তৎক্ষণাৎ সে বাড়ির মাঝ বরাবর সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এই তো এই বাড়িটির নকশা সে করেছিল। চেয়ার থেকে উঠে নিহাদুলকে আলিঙ্গন করলো মেহেদি। তানিয়াও বলল, কিরে কেমন আছিস ভাই? বোনটাকে ভুলেই গেলি? মাঝে মাঝে তো দেখা করতে পারিস, খোঁজ খবর তো নিতে পারিস নাকি?
প্রত্যুত্তরে বলল, না আপু, আসলে কাজের ব্যস্ততা এতটুকুই বেশি ছিল ঈদের আগে। আর ঈদ পার হতে না হতে আমার প্রাণপ্রিয় বন্ধুর বিয়ে, তাই শত শত ব্যস্ততা ফেলে আসতেই হলো। আচ্ছা যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, অনেক কাজের দায়িত্ব আছে তোর। আর মেহেদি ওকে রুমটা দেখিয়ে দিয়ে আয়। তানিয়া নিহাদুলকে বিদায় জানিয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল। মেহেদি বারান্দা দিয়ে বন্ধুকে নিয়ে সামনে এগোচ্ছে। নিহাদুলের কেন জানি মনে হলো কে যেন উঁকি দিয়ে ওদের দেখছে। এত সুন্দর বাড়ি, তবুও কেমন জানি গা ছমছমে পরিবেশ। আকস্মিক কে যেন কানের কাছে বলে উঠল, ফিরে যা, বাঁচতে চাইলে ফিরে যা। নিহাদুল কিছুটা ভয় পেল, এরপর এটা কারো দুষ্টমি মনে করে এড়িয়ে গেল। অতপর হাঁটতে হাঁটতে মেহেদির সাথে বাড়ির ঘরগুলো পর্যবেক্ষণ করতে আরম্ভ করলো। দোতলায় চারপাশে দুটি করে মোট 8টা ঘর। ডান পাশের ঘর দুটি মাঝখানে দরজা আছে, মানে এই ঘর দুটি মিলে একটি ঘর তৈরি করা হয়েছে মিস্টার জয়নাল আবেদিন এবং মিসেস মাহমুদ আবেদিনের জন্য। তার পাশেই দুটি ঘর মেহেদির এবং পশ্চিমের ঘর দুটি আত্মীয় স্বজনরা বা ওদের বন্ধু বান্ধব আসলে ব্যবহৃত হয় গেস্ট রুম হিসেবে। বা পাশের ঘর দুটি বাড়ির বড় মেয়ে তানিয়া আবেদিন এবং সর্বশেষ ঘর দুটি ছোট মেয়ে ফারজানা আবেদিনের জন্য। দুর্ভাগ্যবশত সে একটা দুর্ঘটনায় মারা যায়, তারপর থেকে ওই ঘরগুলো ফাঁকা পড়ে থাকে, আবার গেস্ট রুম হিসেবেও ব্যবহার করা হয়। এখন যেহেতু বাড়িতে অনুষ্ঠান, তাই সব ঘরে এখন আত্মীয়তে গিজগিজ করছে। মেহেদি নিহাদুলকে ফারজানার বাড়ির ঘরটিতে থাকার জন্য দিতে চাইলো, তাই শিউলিকে ডেকে বললো রুমটা পরিষ্কার করে দে, নিহাদুল এই রুমেই থাকবে। শিউলি হ্যাঁ সূচকভাবে মাথা নাড়ালো। এরপর রুমের দরজাটা খোলার চেষ্টা করলো, কিন্তু দরজাটা কিছুতেই খুলছে না। মেহেদি বলল, গত 4 মাস যাবৎ বোনটা মারা যাওয়ার পর থেকেই ঘরটা বন্ধ পড়ে আছে, তাই খুলতে একটু কষ্ট হচ্ছে হয়তো। অতপর মেহেদি নিহাদুলের সম্মিলিত চেষ্টায় দরজাটি খোলা হলো। সাথে সাথে কিছু পোকামাকড় সহ বাদুড় উড়ে গেল ওদের মাথার উপর দিয়ে। নিহাদুলকে মেহেদি ওয়াশরুম দেখিয়ে বলল, রুম পরিষ্কার করুক, তুই আমার ওয়াশরুম ব্যবহার কর। রুম পরিষ্কার করা হলে শিউলি তোকে দিয়ে আসবে, যা এখন ফ্রেশ হয়ে নে। কিছু লাগলে শিউলি হ্যাপি অথবা টুকটুকিকে ডাকিস, কেমন? ঠিক আছে বন্ধু। কথা শেষ করে মেহেদি সামনে এগোচ্ছে, তবে নিচতলার হইচই আওয়াজে দ্রুত পদে সে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো। গল্পটির প্রথম পর্ব শেষ করলাম। দ্বিতীয় পর্ব শোনার জন্য ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে।